প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ আড্ডা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। আপনাদের সবাইকে ঈদ শুভেচ্ছা। দর্শক, আমাদের সবার মনে, বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, তাদের মনে একটি প্রশ্ন থাকে যে তারকাদের জীবনযাপন কেমন করে হয়। পর্দার যে মানুষটি, সেই মানুষটি সাধারণভাবে বা ঘরে বাইরে বা ঘরের ভিতরে তাদের জীবন কেমন কাটে? তারা কি 8-10 জন সাধারণ মানুষের মতোই তাদের জীবনযাপন কাটে? এমন প্রশ্ন আমাদের সবার মনেই থাকে। কম বেশি সব প্রশ্নের উত্তর জানার জন্যই আজ আমরা হাজির হয়েছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরের কাছে। আসিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ টু। কেমন আছেন? ভালো আছে, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। আসিফ জনপ্রিয় সঙ্গীত শিল্পী, দেশে দেশের বাইরে সবার যদি আসিফের সেই বিখ্যাত গানগুলো যদি বলা যায়, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বড় সবার মুখেই মানে এক ওপাশা নিয়ে বলে যাও, এসব গান তো সবসময় শোনা যায়। তবে মানুষের একটা প্রশ্ন থাকে আসিফ, সেটি হচ্ছে যে সঙ্গীত শিল্পী আসিফ আর মানুষ আসিফ, এই দুইয়ের মধ্যে পার্থক্য কী? এটা একটা দক্ষিণ মেরু, একটা উত্তর মেরু। একটা সেটা হচ্ছে যখন আমি গায়ক বা পেশাদার গায়ক, যখন আমি শুধু মিউজিক নিয়ে থাকি, তখন আমার পরিবার থাকে আলাদা। আমার ফ্যামিলি কখনোই আমার ওই গানের রোশনালে পড়েনি বা আমার ব্যস্ততার রোশনালে কখনো পড়তে দেয়নি। আমি ব্যস্ততা ছিল, সেটা ম্যানেজ করা হয়েছে। যদি আমি দুই ভাগে আমার জীবনকে বিভক্ত করি, একটা হচ্ছে আমার পরিবার আর একটা হচ্ছে আমার সঙ্গীত ক্যারিয়ার, তাহলে দুটো সম্পূর্ণ আলাদা। কারণ পরিবারের কাছে আমি সবসময় প্রাণবন্ত থাকি, চেষ্টা করি যতটুকু সময় তাদেরকে দেওয়া যায়। বেসিক্যালি আমি সবসময় আমার নিয়মে চলি, আমার নিয়মটাই আমি সবসময় নিয়ম মানি। তা সেক্ষেত্রে আমি দুদিকে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি। এবং আবার যখন আমি পেশাদারিত্বে ঢুকি, তখন আমার আরেক চেহারা আমার, তো সেখানে আমি অনেক কঠিন নিয়ম মতোই চলি। তো সব কিছু মিলে আসলে আমি জীবনটাকে আমার মতো সাজিয়ে নিয়েছি, যেন কোনোভাবে কোনোটা ইন্টারাপ্ট একটা পরটা না করে, কিন্তু ওভারল্যাপ যেন না হয়, যে গান আমার ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করবে কিংবা পরিবার আমার গানকে ক্ষতিগ্রস্ত করবে, এমন কোনো সমস্যা এখনও তৈরি হয়নি। তারকা খ্যাতির যে বিষয়টি আছে, সেটির থেকে কি পরিবারকে আলাদা রাখা সম্ভব হয়? আমি অ্যাটলিস্ট পেরেছি। কারণ আসলে সোশ্যাল মিডিয়া আসার পরে বা বিভিন্ন মিডিয়ার অনেক বিস্তৃতি ঘটার ফলে আমার ছেলেরা টিভি চ্যানেলে তাদের ছবি দেখা যায় কিংবা ফেসবুকে চলে আসে, বিভিন্ন পত্রিকায় আসে, তো অটোমেটিক এরা একটু ওয়েল নোন হয়ে যায়। যখন তারা স্কুলে যায়, চেষ্টা করে তাদের পরিচয় গোপন রাখার জন্য, কিন্তু সম্ভব হয় না, এটা আসলে হয় না। আমার পরিবার সবসময় একটু অন্তরালে থাকার চেষ্টা করে, যে আর তাদের যে নিজস্ব ক্যারিয়ারে তারা কি করবে, পড়াশোনা কিংবা তাদের কি হবে, এটা নিয়ে কখনো আমি তাদেরকে বাবার পরিচয় দিতে চাই না, বা বাবার পরিচয় তারা কখনো বড় হচ্ছে না। তবে একটা জিনিস ছিল, আমার খুলনা মিলিটারি কলেজ স্কুল অফ খুলনায় আমার বড় ছেলে যখন ওর হাইট কম ছিল, তখন মানে অনেক ছোটো সাইজ ছিল, তখন ও হাইটে বাদ পড়ে অবস্থা। কিন্তু এই সময়টা ছেলেরা আসলে হুট করে লম্বা হয়ে যেতে পারে। তা আমি তখন আমার বউকে শুধু বলেছিলাম যে ওর হাইটের সমস্যা আছে, এটার সাথে আমার কিছু ওয়েট যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। এবং কনসিডারেশন ছিল। তারপরে তো সে ঠিকই ছিল, একদম সুন্দরভাবে সে স্কলার ভালো মতো রেজাল্ট করে নিয়ে আসছে, এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে। তো পরিবার কখনোই আমার অ্যাডভান্টেজ নিতে পারেনি, আমি নিতে দেয়নি, ওরা নিতে চায়ও না। তবে এক্ষেত্রে তাহলে আমি কিছু কৃতিত্ব কি ভাবিকে দেওয়া যাবে না? না, টোটালি, শুধু না, কিছু না, এটা টোটাল ব্যাপারটা এরকম যে আমার সন্তানরা কি করবে আমি সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ করতে পারি, সিদ্ধান্ত দিতে পারি আমারটা, কিন্তু মানা না মানা তার ব্যাপার। কারণ হচ্ছে যেহেতু বাচ্চাদেরকে ম্যাক্সিমাম সময় তার কাছে থাকে, বাচ্চাদের সাথে কনসালটেন্সির মধ্যে সেই থাকে সবসময়। এবং যেমন মিলিটারি কলেজের স্কুলে আমার বাচ্চাদের ভর্তি ব্যাপারে আমি মোটেও একমত ছিলাম না, কিন্তু উপায় ছিল না। সে তার বড় ছেলেকে ভালো রিড করতে পারতো, তো বড় ছেলে যাওয়ার পরে এবার ছোটো ছেলে যাওয়ার পালা, সে যেতে চায় না, আমি দিতে চাই না। কিন্তু তখন একটা ইস্যু তৈরি হলো যে দুই ভাই একসাথে থাকবে। তো ঠিক যখন রওনা বেড়ে গেলাম ইন্টারনেট পাস করে, তখন রুদ্র মেট্রিক পরীক্ষা পাস করে গেল। তখন ছোটো ছেলে বললো বড় ছেলে বড়, দুই ভাই থিওরিতে যখন গেলাম, তাহলে দুই ভাই থিওরিতে বেরিয়ে আসি। তখন সে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে চলে আসলো এখানে। একটু হচ্ছে যে আসিফ সঙ্গীত শিল্পী, এই পরিচয়ে তার সবচেয়ে বড় পরিচয়। কিন্তু আসিফের যে দুই ছেলে আছে, তারা কি আসলে তাদের প্রফেশন কি বা তাদের হবি কি, তাদের হওয়ার ইচ্ছাটা কি? আসলে এরা খুব খেলাধুলা পছন্দ করে, আর পেশাদারিত্বের ক্ষেত্রে এরা সিদ্ধান্ত নেয়। ছোটো ছেলের সিদ্ধান্ত সে ব্যবসা করবে, মানে আমার লাইনে আমি যদি ব্যবসাও করি, তারও ব্যবসায়ী হওয়ার ইচ্ছা আছে, পড়াশোনা করার ইচ্ছা খুব কম, জাস্ট সার্টিফিকেটের জন্য পড়বে আর কি। আর বড়ো ছেলে সিরিয়াস, ওর আর্মিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সুযোগ পায়নি, হয়তো ট্রাই করবো আবার। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরে এদের ক্যারিয়ার হচ্ছে, দুই ছেলে গান খুব পছন্দ করে, বড় ছেলে গিটার বাজায়, গান গায়। তো সে আমাকে বললো, একসময় আমাকে সে জিজ্ঞেস করছিল, বাবা আমি কি মিউজিক ক্যারিয়ার করতে পারবো? আমি হ্যাঁ পারবা, কিন্তু
তুমি যে ধরনের ছেলে, সহজ সরল ছেলে, তোমার জন্য ইন্ডাস্ট্রিতে জায়গা না, এটা খুব ডিফিকাল্ট জায়গা। এখানে এখানে তোমার অনেক সাংঘর্ষিক পরিস্থিতি পার করতে হবে তোমাকে, তুমি পারবে না। তা সে নিজের মনে বাজে, ভালো গায়, কিন্তু ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, কি করবে, হয়তো চাকরি টাকরি করবে একসময়, এই চিন্তাই আছে। কিছুটা মানে ক্ষোভ শোনা গেল আসিফের মুখে, সেটি হচ্ছে যে মিউজিক ইন্ডাস্ট্রিতে তার ছেলেকে আসার ক্ষেত্রে সে ডিসকারেজ করছে। এটার কারণটা কি? ডিসকাস করছে কারণ আমরা যে সংগ্রামটা করে এসেছি, বা আমাদের সময় যে সংগ্রামটা আসছে, এই সংগ্রামটা আজকালকার জেনারেশনকে যদি ফেস করতে দেওয়া হয়, এতে তাদের সময় নষ্ট হবে। এবং আমরা যেভাবে সময় নষ্ট করে আসছি আড্ডায়, এরা কিন্তু এটা করবে না। এরা তাদের টাইমের ভ্যালু বোঝে, সেমিস্টার বোঝে, টাইম ফ্রেম করা আছে। সে চাইবে দ্রুত সম্ভব এস্টাবলিশ নিজের পায়ে দাঁড়াতে, নিজের ক্যারিয়ার করতে। আর যদি মিউজিকে আসে, মিউজিকের আমাদের সময় যে পরিবেশটা ছিল, এটা এখন আর নাই। মিউজিক করলে আসলে সে অন্য কাজের পাশাপাশি বাসায় বসে মিউজিক করতে পারে। এখন আর আগের দিন নাই যে আড্ডা মারতে হবে, একটা কলোনি থাকবে, সবাই যেটা আমরা ছিলাম, যে পরিবেশে আমরা ছিলাম, এই পরিবেশটা এখন আর নাই। তো সুতরাং মিউজিকটাকে যদি প্রফেশনাল নিতেই হয়, তাহলে সে তার বাকি কাজ রেখেই করতে পারবে। কিন্তু এখানে আসার কোনো ফ্রুটফুল আমার অ্যাঙ্গেল থেকে আমি দেখি না সে ভালো কিছু করতে পারবে। এখানে হয়তো মানুষ নিতে পারে, কিন্তু এটা আপেক্ষিক ব্যাপার, টসের মতো হয়ে যায়। এখানে কি কোনো দুঃখবোধ বা একটা কষ্ট থাকে না যে আসিফ সঙ্গীত শিল্পী হিসাবে এত বড় পরিচয়, কিন্তু তার পরিবার থেকে কেউ আর সঙ্গীত শিল্পী হবে না, হচ্ছে না একটা? না, একটা সময় তো আমার মা বাংলাদেশ বেতারে গাইতেন, পাকিস্তানে বলে সিরিয়াসলি ছিলেন, কিন্তু বাবাও সংস্কৃতি মনে ছিলেন। আর গান আমার বাসায় সবাই টুকটাক গায়, কিন্তু গানটাকে পেশা হিসেবে নেওয়ার পরে আমি আমার জীবনটাকে যেভাবে আমি দেখি, এটা একটা সিম্পলি অভিশপ্ত জীবন। তারকা খ্যাতি একটা অভিশাপ। অনেক রকম কথা, অনেক রকম চিন্তা, অনেক রকম কষ্ট, অনেক রকম সুখ, এগুলো একটা সংমিশ্রণ, একটা ককটেল হয় জুসের মতো। এই খ্যাতিটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে মানুষের সাথে চলাচল, সমাজের সাথে চলাচল, পরিবারের সাথে চলাচল, এটা একটা মারাত্মক কঠিন কাজ। যে কারণে আমরা দেখি তারকাদের যারা হয়, তারা খুব দ্রুত ক্যারিয়ার শুরুতে তুঙ্গে থাকে, তুঙ্গে থাকা 2-3 বছরের মধ্যে একটা কিছু হয়ে যায়, মানুষ কথা বলা শুরু করে, কারণ এই মুক্ত বন্ধ রাখা যাবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে খুব কমপ্লিকেটেড হয়ে যায় তারকাদের জীবন। তো যে কারণে আমি তারকা ক্ষেত্রে কখনো গায়ে লাগানোর চেষ্টা করি না। আমি সবসময় ভাবি বাংলাদেশের সঙ্গীত শিল্পী, আমি গান গাই, মানুষ আমার গান শুনে, আমাকে মানুষ ভালোবাসে। নিজেকে কখনো আমি তারকা বলি না। এই কারণে বলি না, আমি যখন দেশের বাইরে যাই তখন আমার কোনো প্রোটোকল থাকে না, স্পেশালি আমেরিকা, ইংল্যান্ডে, তখন আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়। ঠিক বাংলাদেশে যদি আরেকটা স্টার বিদেশ থেকে আসে নামি দামি, তাদের কিন্তু একটা প্রোটোকল দেওয়া হয়, সরকারি বা বেসরকারি যেভাবে হোক। তো তারকা হইতে হলে ওইরকম হতে হবে। তো আমার দেশের তারকা যদি আমি মনে করি নিজেকে সর্বোচ্চ থার্ড ওয়ার্ল্ডের মাইকেল জ্যাকসন মনে করতে পারি। তো এই জন্য আমি আসলে ঝুঁকি নিতে পারি না। যে আমার ছেলেরা বড় হচ্ছে এখন তারা বড় হয়ে গেছে অলরেডি, 18+ ছোট ছেলে, সেক্ষেত্রে এখন আমি মুক্ত আছি। আমার সংসারের প্রায় বয়স 25, আর নতুনভাবে প্রমাণ করার কিছু নেই। তবে আমি ভালো আছি, কিন্তু সবাই ভালো থাকতে পারে না। এখন কি তাহলে আমরা কি মানে এটা বলবো যে এখন আর বাংলাদেশের সঙ্গীত শিল্পে মানে না আসাটা মানুষের মানে অনিশ্চয়তার একটা জীবন, এরকম বলতে কি বাধ্য হবে? এটা একটা খুব রিস্কি প্লেস, ইটস এ স্লিপি প্লেস। এখান থেকে এটা একটা খুব পিচ্ছিল একটা রাস্তা, যেখানে প্রতিষ্ঠা পাওয়া সহজ, কিন্তু প্রতিষ্ঠা ধরে রাখা মুশকিল, অনেকটা স্বাধীনতার মতো। আর যদি এদিক সেদিক মানে কোনোভাবে জীবন চলে গেল, এই রিল্যাক্স লাইফ থাকে, আসতে পারে। কিন্তু আমার হিসাবটা ডিফারেন্ট। আমি যখনই কোনো কাজ করি, এটার পেছনে একটা জিওমেট্রিক ব্যালেন্স থাকে। আমি সবসময় দেখি যে এই কাজটা করার ফলে আমার কী ক্ষতি, সর্বোচ্চই ক্ষতি হবে, এবং এই কাজটা না করলে আমি কোত্থেকে আমি লুজার হব, কী পরিমাণ লুজার, এই সমস্ত ক্যালকুলেশন সবাই করতে পারবে না। যে কারণে আমি ক্যারিয়ারে 18 বছর আমার পার হলেও আমি এখনও এসে তরুণদের সাথে কাজ করে যাচ্ছি। আমার সাথে অনেক উইকেট নাই, এখন অনেক বড় বড় তারকারা এখন অ্যালবাম করতে সাহস, অ্যালবাম তো নাই, মানে আমি বলতে যে নাম ধরে বলতে চান, বাচ্চু ভাইরা গান করছেন না, কোনো স্পন্সর পেলে তারপর গান হচ্ছে। কিন্তু ওনাদের যেভাবে ফ্রিকোয়েন্টলি মিউজিকে থাকা উচিত ছিল, বা আমাদের মিউজিক তাদের দরকার ছিল, এটা কিন্তু হচ্ছে না। নাহলে আমরা বাংলাদেশে এত বড় বড় বিখ্যাত সঙ্গীত শিল্পী আছে বা কম্পোজার আছে, কিন্তু আমরা তাদের পার্টিসিপেশন কেন দেখি না? তারা একটা পর্যায়ে বিরক্ত হয়ে যায়, বা আর কত চলবে এই চিন্তা চলে আসে, যেটা আমার ভিতর আসে নাই। আমি মাঝখানে জন্য ব্রেক নিয়ে আসছিলাম। কিন্তু আমরা একটু মানে শক্ত বিষয়গুলোতে কথা বলছিলাম, যদিও আমরা দর্শকদের বলেছিলাম যে দর্শক আমরা আজকে তারকাদের সাথে কথা বলবো, তাদের কাছে জানতে চাইবো আসলে খুব সাধারণ কথাবার্তা, সেখান থেকে আবার একটু ফিরে যাচ্ছি। একটি হচ্ছে যে আমি যেমন বলেছি যে দেশে এবং দেশের বাইরে আপনার অসংখ্য ভক্ত আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রায় 30 লাখের উপরে ফ্যান আছে।
এই এদেরকে আপনার এই প্রতিনিয়ত এদের যে মানে যন্ত্রণা, এই যন্ত্রণাটা এবং অনেক আশা নিয়ে সবাই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করেন, চেষ্টা করেন, অটোগ্রাফ নিতে চেষ্টা করেন, সেলফি তুলতে চেষ্টা করেন, ফেসবুকে মেসেজ পাঠান, মোবাইল নাম্বার তো আছেই, মানে এগুলো তো হরহামেশা চেঞ্জ করতে হয়। এগুলো আসলে এটা কি যন্ত্রণা নাকি? না, এটা আসলে একটা এক ধরনের আশীর্বাদ বলা যায়, কারণ সবাইকে তো আর ফোন দেয় না, সবাইকে তো আর ভালোবাসে না। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। তো সমস্যা হচ্ছে আমরা কার কি দায়িত্ব সেটা ভুলে যাই। একটা ফ্যান ক্রেজি হতে পারে, কিন্তু কতটুকু ক্রেজি হলে তার কি বিরক্ত ভাবা যায় সেটা তাকেও বুঝতে হবে, আমিও বুঝি। তো আমি একজন বেসিক্যালি ফ্যান ওরিয়েন্টেড আর্টিস্ট। আমার প্রোগ্রামে ঢাকা কিংবা বাংলাদেশে কোথাও কোনোদিন কোনো গণ্ডগোল হয়নি। আমার প্রেজেন্টেশনটা স্টেজে একটু আলাদা, আমি আমাকে অন্যভাবে প্রেজেন্ট করি এবং আমার ফ্যানরা আমাকে পায় যতটুকু সম্ভব। দেখা যাচ্ছে ওই কোটি কোটি ফ্যানের মধ্যে 200-300 জন ফ্যান খুব কাছাকাছি চলে আসে এবং এরাই কিন্তু মূল বিরক্তির কারণ হয়ে যায়। কারণ এরা কয়দিন পর দেখা করতে চায়, এরাই কয়দিন পর ফেসবুক মানে আমার সাথে কাছে আসে জাহির করার জন্য, তারা মিশতে চায়। এই জিনিসগুলো অন্য ফ্যানরা পছন্দ করে না, যে আপনি বারবার জান আমি যেতে পারি না কেন। এই জন্য আমার কাছে যে 300-400 ফ্যান আছে যারা আমার খুব ক্লোজ হয়ে গেছে, এদেরকে আমি কঠোরস্থ দমন করি যেন অন্যরা আফসোস না করে। কারণ আমি আসিফ এই 300 জন বা 400 জন ফ্যানের জন্য না, আমি সবার জন্য। এটা প্রুফ করার জন্য আমি আসলে আমাকে বাঁচিয়ে দিয়েছে টোটালি বলবো ফেসবুক। এখন আমি ফেসবুক লেখালেখি করে অভ্যাস ছিল আগে, এখন লিখি। আমার ফ্যানরা আমার আদ্য প্রান্ত, আমার কোনো সিক্রেট বলতে কোনো শব্দই নেই, সব তারা জানে এবং এরা খুব এনজয় করে। এবং এই ফেসবুকের মাধ্যমে বেসিক্যালি আমাদের মানে আসিফ এবং আসিফ ফ্যানদের মধ্যে দূরত্বটা অনেক কমে গেছে। ফেসবুকের একটি মানে ফ্যান বিষয়ে একটি স্মরণীয় ঘটনার কথা বলেন। ফেসবুক তো আসলে আমি এটার সবচেয়ে করা যায় যখন রাস্তায় হাঁটি, আসিফ ভাই আমি কিন্তু আপনার লাইক দিয়ে আছে, আপনি কিন্তু আমার ফ্রেন্ড, পুলিশ অন ডিউটি, আরে আসিফ ভাই আসসালামু আলাইকুম, আমি কিন্তু আপনার ফেসবুকের লেখা পড়ি। এমন কোনো পাগল ফ্যানের কথা কি আছে? শত আমি উদাহরণ দিলে আলাদা শিফট লাগবে। ঘর পর্যন্ত কি হানা দিয়েছে এমন ফ্যান কি আছে? না, এগুলো তো না, ঘর আমার বাসা আলাদা করে রেখেছে, বাসা স্টুডিও আলাদা করে রেখেছে, আমার কাজের ক্ষেত্র আলাদা, পরিবার আলাদা, ফ্যান্সদের জন্য জায়গা আছে। একটা ছেলে আসলো সিলেটে, তার বাড়ি চুয়াডাঙ্গা, সে সিলেটে পর্যটনের প্রোগ্রাম, তখন জরুরি অবস্থা ছিল, সে ঢুকলো, আসিফ ভাই আপনার কত ভালোবাসে আমরা জানেন বলে ব্লেড দিয়ে এখান থেকে কেটে দিল সেই। আমি তারপর শক্ত ধরে আমার রুমাল প্যাচে ছেড়ে দিলাম। তো এই ধরনের ফ্যান ক্রেজি, ছেলে হোক মেয়ে হোক। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে আরও অনেক কথা শুনবো। প্রিয় দর্শক, বিরতির পরে আমরা আসিফের সাথে আরও বিষয় নিয়ে কথা বলবো, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। দর্শক, কথা বলছিলাম জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরের সাথে। আসিফ, মানে পাগল ফ্যানের কথা শুনলাম অনেক, বিশেষ করে যদি আমাদের দর্শকরা তো শাহরুখ খানের সেই বিখ্যাত ফ্যান সিনেমা দেখি আর কি, অনেকটা কি এরকমই হয় অনেক। আমি আসলে ফ্যান সিনেমাটা দেখিনি, আমার কোনো মনে হচ্ছিল এখানে কিছু বাজে দেখানো হবে, যেটা হয়তো আমি এখনো করিনি। তবে আমি মাঝখানে সিকোয়েন্স দেখলাম, শাহরুখ খান খুব ক্রেজি হিসেবে দৌড়াচ্ছিল তার ফ্যানটার পেছনে, ফ্যানটাও পাগল, কিন্তু ওই রকমের পাগল পরে এখনো করিনি। তারপরেও একটা কথা তো বলেই, বিশেষ করে যারা ভক্ত তারা কিন্তু বলে যে তাদের জন্যই আসলে মানে মানে এত বড় তারকা তিনি, যিনিই হন, তিনি সঙ্গীত শিল্পী হন, অভিনেতা হন, যে ক্ষেত্রেই হন, তারকাদের ফ্যান্স থাকতে হয়, তারকা হবে না তো। কারণ তারকা মানে তো একটা সেলেবল প্রোডাক্ট, পণ্য, এটা বেচা কেনা হবে। আবার কিছু কিছু ফ্যান্স আছে, ফ্যান্স এটা ঠিক না, এরা হচ্ছে এক ধরনের নেগেটিভ আর কি ফ্যান, নেগেটিভ সমালোচক। এরা ভালো কখনোই বলতে পারে না, এরা বলে যে আমরা তো আপনাকে আসিফ বানাইছি। তা আমি যদি তাকে বলি আরেকটা আসিফ বানায় দেখেন, কারণ যখন অ্যালবামটা হয়, যখন কষ্টটা আমি করি, ওই পরিশ্রমটা তার কাছে কিন্তু কিছু মনে হচ্ছে না, তখন তার জন্য একটাই পানিশমেন্ট ব্লক। তবে এটা সত্যি যে তারকা হয় ফ্যান্সদের দ্বারাই, কিন্তু সেই ফ্যান্স দ্বারা না যে ফ্যান্স বলে আমি তারকা তৈরি করেছি, ওরা হচ্ছে ডিস্টার্ব। অবশ্যই প্রত্যেক তারকাকেই ফ্যান্স ওরিয়েন্টেড হইতে হয়, তারকা তখনই হয় যখন তার ফ্যান্স থাকে। আমরা একটু মানে ভক্তদের বিষয় বাদ দিয়ে একটু কুমিল্লার আসিফের কাছে যেতে চাই। যতদূর আমরা জানি সেটি হচ্ছে যে আসিফ সঙ্গীত শিল্পী নয়, আসিফ হতে চেয়েছিলেন একজন ক্রিকেটার। আসলে আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, আমি ক্রিকেট যতটুকু শিখেছি, গান কিন্তু তার 1 ইঞ্চি এক পরিমাণ তিল পরিমাণ শিখিনি। কারণ হচ্ছে আমি আই হ্যাভ এভরি বেসিক অ্যাবাউট ক্রিকেট, যে কোনো ক্ষেত্রে হোক, লজের ক্ষেত্রে হোক, আম্পায়ারিংয়ের ক্ষেত্রে হোক, ক্রিকেট টেকনিকের ক্ষেত্রে হোক, বোলিং টেকনিকে, ব্যাটিং টেকনিকে, ফিল্ডিং টেকনিক, যেখানে হোক আমি এখানে স্কিল্ড আছি। আমি টোটাল কমান্ডো ট্রেনিং করে ক্রিকেটার হয়েছি আমি। কিন্তু আমাদের সময় ব্যাপারটা, আমি একটা আর্লি বিয়ে করে ফেলেছিলাম,
আর্লি বিয়ে আমার 92-তে বিয়ে। তো তখন আমি আমার ইন্টারমিডিয়েট পাস করা আর্টস পড়ি মাত্র। তো তখন আমাদের সময় এখন যে ক্রিকেটের রমরম অবস্থা তখন এটা আসলে ছিল না। তখন আইল সুমন, জাভেদ মোবাইল যারা আমার ফ্রেন্ড ছিল তখন তারাই কুমিল্লায় যখন খেলতে যেত তখন তাদের পেমেন্ট ছিল 1,500-2,000 টাকা। তো ওই সময় এদের মতো স্টার প্লেয়াররা যদি ওই পেমেন্টটা পাইতো, আর ওই ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার তখন এমন ছিল না, রমরম অভাব ছিল না, সিকিউরিটি ছিল না। কিন্তু আমি ম্যারিড অলরেডি, আমাকে পড়াশোনা করতে হচ্ছে, আবার ইনকামের ব্যবস্থা করতে হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে ক্রিকেটটাকে আমার কাছে তখন আর ফ্রুটফুল মনে হয়নি। ফিউচারে আমি সবসময় কখনোই প্ল্যান ছাড়া কাজ করি না। তো আমার প্ল্যানে ক্রিকেটটা তখন আসলে রেড কার্ড পেয়েছে, কারণ আমি ক্রিকেট খেললে হয়তো মাঝারি মানের একটা প্লেয়ার হতে পারতাম, হয়তো বাংলাদেশ এই টিমে খেলতে পারতাম, কিন্তু মানে আমি বুঝতে পারছিলাম যে আমি স্টার প্লেয়ার হতে পারবো না কখনো, কারণ আমি অ্যাভারেজ প্লেয়ার, মিডল অর্ডার ব্যাটসম্যান, বোলিং অলরাউন্ডার, এরকম প্লেয়ার অ্যাভেলেবেল, তারপর ডানাতি, এই ধরনের প্লেয়ারের কোনো ঘাটতি নেই বাংলাদেশে। সেক্ষেত্রে আমি পালাই গেছি এখান থেকে। কিন্তু ক্রিকেটের প্রতি যে আসিফের যে ভালোবাসা, মানে বন্ধন, সেটি একটু ঢিলা হয়নি বলে কিন্তু মনে হয়। না, কেন হবে না? এই কারণে আমি যখন আমার আব্বা আমাকে ক্লাস 4-এ যখন পড়ি, আব্বা আমাকে নিয়ে গিয়েছিলেন নজরুল একাডেমিতে। পৌঁছানোর পর আমি চলে যাবো ঈদগায় ক্রিকেট খেলতে। তো ক্রিকেটটা আসলে তখন থেকে শুরু, ক্রিকেটের প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা। আগে থেকে নির্মাণ ক্রিকেট, কলেজ ক্রিকেট, ডিভিশন ক্রিকেট, সব ক্রিকেটের খেলাধুলো হয়েছে। আর গানের ব্যাপারটা হচ্ছে গান ফাঁকে ফাঁকে গাওয়া ছিল, কিন্তু স্কুলে বা সবসময় গানটা কিন্তু কখনো আমাকে ছাড়ে নাই। ক্রিকেটের পাশাপাশি গানটাও থাকতো, হয়তো আমি মনোযোগ দিতাম না। তো এখন আসলে মানুষে ভাবে এক, হয় আর এক, এই কথাটাও সত্যি। আমি আসলে বেসিক্যালি আমার ক্যারিয়ার করতেছিলাম ক্রিকেটে, কিন্তু হয়ে গেলাম গায়ক। যেই জায়গাটায় আমার সবচেয়ে অজ্ঞতা, পৃথিবীর সবচেয়ে জ্ঞান কম যে জায়গায়, এটা হচ্ছে কেমিস্ট্রি আর মিউজিক। তো কেমিস্ট্রি তো কিছু হলো না, হবে না, পড়াশোনা লাগবে, মিউজিক কিছু একটা হয়েছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। ক্রিকেটের কথা যখন উঠলো, আপনার একটা জনপ্রিয় গান আছে ক্রিকেট নিয়ে, সেটির অন্তত দুটি লাইন আমরা একটু শুনতে চাই। এটা হচ্ছে আসলে আমাদের ক্রিকেটের প্রথম থিম সং। আর কথা লিখেছেন সোহেল আরমান আর সুর করেছেন ব্রেড টিপু। 2005 সালে বাংলাদেশ জিম্বাবুয়ে সফরের জন্য করে, তারপর এটা বেশ কিছুদিন বাংলাদেশ থিম সং ছিল। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ, তাক ধিনা ধিন 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 ধা, প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। আমাদের বিশ্বাস বাংলাদেশ, মানে সেই আপনার গানের কথা ধরে 2005 সালের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। বিশেষ করে ক্রিকেটে এখন আমরা অন্য পরাশক্তিদের খুব সহজেই চ্যালেঞ্জ জানাচ্ছি, এবং বিশ্বাস যে বাংলাদেশ এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেললো প্রথমবারের মতো আইসিসির কোনো বড় টুর্নামেন্টে। এবার হয়তো আমরা পারিনি, ইনশাল্লাহ আপনার এই গানের সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাব, আমরা একদিন ক্রিকেটের বিশ্ব জয় করব, এই বিশ্বাস আমাদের আছে। আপনার প্রশ্নের সূত্র ধরে একটুখানি জানতে চাইছি, সেটি হচ্ছে যে বলছিলেন যে আর্লি ম্যারেজ আর কি, মানে বিশেষ করে একদম ইন্টারমিডিয়েট পাস করেই আপনি বিয়ে করে ফেলেছেন। প্রেম বিয়ে একটু যদি বলেন। না, প্রেম ছিল, আমার বউ একমাত্র দর্শক ছিল মাঠে। তো আসলে তখন আমরা এতই পরিশ্রম করতাম, একদম ডিরেক্ট একটা আর্মি অফিসার যেমন কমান্ডো ট্রেনিং করে, আমরা ঠিক তখন কমান্ডো ট্রেনিং ছিলাম। তো সে তার ভাইরা খেলতো, সে মাঠে যেত, ওর বড় হয়েছিল আমার কোচ। তো আমরা ওদের বাসায় নেট প্র্যাকটিস করতাম, ওদের ভিতরে নেট প্র্যাকটিস করতাম। তো নেটের সময় সে বিভিন্ন সময় খাবার দাবার দিত আমাদেরকে, এবং সে ক্রিকেটটা বোঝে, ভালো বোঝে। তো কোন সময় যেন কী হয়ে গেল, মানে রিল্যাক্স, আমি তো আসলে তখন এসব ব্যাপারে চিন্তা করার সময় নেই, তখন মনোযোগ হচ্ছে ক্রিকেটে। আমরা দেখতাম ক্লাইভ লয়েড ভিডিও নিয়ে আসতাম লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে, যে গ্যারি সোভার্স কীভাবে খেলতেন, ক্লাইভ লয়েড কীভাবে খেলতেন, মার্কল মার্শের বোলিং অ্যাকশন কী ছিল, এগুলো নিয়ে থাকতাম। তার মধ্যেই মাঠেই পরিচয়, এবং আমাদের প্রায় 2 বছরের ভালো ইন্টিমেসি ছিল। তারপরে ওর ফ্যামিলিতে ক্রাইসিস হলো, তারপরে অনার্সে সে বললো যে এই সমস্যা, বলে চলো বিয়ে করে বলে ঝামেলা শেষ। এই প্রেম নিয়ে খুব ঐতিহাসিক যেগুলো আছে সেগুলো একান্তই ব্যক্তিগত, তবে দুঃখের কোনো ঘটনা এখানে নাই। এটা হচ্ছে অনেকটা দায়িত্বের মধ্যে পড়ে আর কি। আমাদের প্রেমটা ছিল অন্তত আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে, নাহলে 19 বছর 3 মাসে আমি বিয়ে করতাম না। এবং স্টিল উই আর হ্যাভিং গুড লাইফ, আল্লাহর মধ্যে 25 বছর হয়ে যাবে। আপনাদের জন্য শুভকামনা রইল। একটি হচ্ছে যে মানে এরপরে তো ক্রিকেটার হলেন না, এরপরে ক্রিকেটার না হয়ে গেলেন হচ্ছে হলো সঙ্গীত শিল্পী হওয়ার মানে এইটা কিভাবে হলো, মানে এই যে রাস্তাটা আসলে কিভাবে মানে পাড়ি দিলেন? কুমিল্লা আমরা ক্রিকেট খেলতাম, তো আসলে তখন একটা রেনি সিজন ছিল 96-এ, আমরা একটা ব্যান্ড ফর্ম করলাম। তো তার আগে আমরা দেখলাম যে বৃষ্টির সময় আমাদের কোনো কাজ থাকে না,
এখন তখন আমাদের কাছে ফুটবল খেলা, তো ফুটবল আমি পছন্দ করতাম না, খেলতেও পারি না ফুটবল আমি, আর তো মানে সাংঘর্ষিক খেলা খুব পেইনফুল। একটা ক্রিকেটার কখনোই আসলে প্র্যাকটিস ছাড়া ফুটবল খেলবে না। তো তখন এই ফুটবলের ফাঁকে আমরা ভাবলাম যে তাহলে ব্যান্ডটা করে ফেলি। এই ব্যান্ড করলাম, ব্যান্ড করে কুমিল্লায় শহরে বিভিন্ন উপজেলায় বিভিন্ন কলেজে শো করা শুরু করলাম ফিকেল বয়েজ ব্যান্ড নামে, এবং খুব দ্রুত আমরা খুব খ্যাতির মানে 6-7 মাসের মধ্যে আমরা কুমিল্লা খুব জনপ্রিয় ব্যান্ডে পরিণত হয়ে গেলাম। কারণ তখন আমরা এলআরবি, ফিলিংস, মাইলস, ফিডব্যাক, রেনেসা, উইনিং তাদের গান করতাম, সবসময় পপুলার গানগুলি করতাম এবং খুব পপুলার হয়ে গেলাম। তারপরে ডিসেম্বর মাসে আমরা একটা কনসার্টও করে ফেললাম আমাদের ব্যান্ডের, 6 ডিসেম্বর মনে আছে 1996-এ কুমিল্লা শিল্পকলা একাডেমিতে। এভাবে ব্যান্ডে ঢুকে তারপরে যখন ঢাকায় আসলাম, আমার এক গিটারিস্ট ঢাকায় আসছিল বাজানোর জন্য প্রফেশনালি, তখন আমি তাকে দেখতে আসার পর ভালো লাগলো। আমাদের কুমিল্লার এক বড় ভাই আছেন পিন্টু ভাই, গিটারিস্ট, তিনি আমাকে বললেন যে আসিফ, তোমার কথা শুনেছি, তোমাকে দিয়ে গান বাজনা হবে, তুমি যদি প্লেব্যাক করো তোমার ভয়েসটা প্লেব্যাকের জন্য। পিন্টু ভাইয়ের কথা মতো আমি গেলাম, উনি আমাকে শওকত আলী ইমাম ভাইয়ের কাছে নিয়ে গেলেন। শওকত আলী ইমাম ভাই আমাকে ট্রেনিংয়ে রাখলেন প্রায় 1.5 বছর, ওখান থেকে প্লেব্যাক শুরু করলাম। তারপর ইথুনবাবু ডাকলেন অডিও অ্যালবামের জন্য সাউন্ডটাকে, অডিও অ্যালবাম, তারপরে তো বাকি ঘটনা সামনে সবার। কুমিল্লা থেকে সবকিছু গুছিয়ে একদম 97 অক্টোবর আমি আসলে যে কাজটা করি একদম কাছুয়ার মতো করি, বজ্রপাত ছাড়া, কামড় দিলে বজ্রপাত দিতে হবে, তাহলে ছাড়বো না আমি। তো যে কারণে আমি যে কাজটা যখন করি, যে সিদ্ধান্ত যখন নেই, এটা বুঝে শুনে নেই। লস হলে হবে আমার বুদ্ধিতে, আর ম্যাক্সিমাম টাইম আমি গেইনারই হই, স্পেশালি আমার ক্যারিয়ারের ক্ষেত্রে। অন্য জায়গায় লুজার হইলেও ক্যারিয়ারের ক্ষেত্রে আমি গেইনার হই। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করি, আপনি সেই লাভ লস হিসাব যদি করেন তাহলে এখন কোন জায়গায়? আমি শুধু বলবো আমার মৃত্যুর পরে এই দেশের সঙ্গীতে সংশ্লিষ্ট যত সার্কিট আছে আমাকে মনে রাখবে। এই কারণে মনে রাখবে, আজকে যেই এই রাইটস নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে, আজকে ইউটিউব, ওই বিভিন্ন রকম মেধাসত্ব, অনেক রকম আলোচনা হচ্ছে না, আমার বেসিক্যালি আমার 18 বছরের ক্যারিয়ারে 8 বছর আমি শুধু এসব ফাইট করার জন্য আমি গান বাজনা করিনি। ওখানে আমার অনেক লস হয়েছে। ক্যারিয়ারের পিক টাইমটাতে আমি অফ ছিলাম, যখন হয়তো আমার মান্থলি ইনকাম ছিল হয়তো 15 লাখ 20 লাখ টাকা, ওখান থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু মেন্টালি আমি স্যাটিসফাইড। আমি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের যে কোনো শিল্পীর চাইতে সবচাইতে জোরে কথা বলার অধিকার রাখি, ওই সৎসাহস ওদের নাই, আমার আছে। একটা সিঙ্গার, একটা মিউজিক ডিরেক্টর বা যারা কাজ করেন স্বনামধন্য দেশের প্রশংসিত, তাদের এই সাহসটা নাই। কারণ এনারা এখন যে কাজটা করছেন, এই কাজটা যদি স্বাধীনতা পরপর করতেন, তাহলে আজকে আব্দুল জব্বারের চিকিৎসা নিয়ে হইচই হতো না, মোহাম্মদ আলী সিদ্দিক বা বিপুল ভট্টাচার্যের চিকিৎসা বা সাবিনা ইয়াসমিনের চিকিৎসা বা সুবীর নন্দীর চিকিৎসা নিয়ে কথা হতো না। তো তারা তাদের দায়িত্বে ছিলেন না, যে দায়িত্বটা আমি ছোট মানুষ এবং গানের বাইরের মানুষের বলে আমি এই কাজটা আমি করে আসছি। সুতরাং এইতে আমি স্যাটিসফাইড। লস হয়েছে অর্থনৈতিকভাবে, অনেক লসে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি। এমনও দিন মানুষ আমাকে খুব রিচ মনে করে, আমি রিচ আছি কিন্তু আমি ওয়েলদি না, কিন্তু আমি স্যাটিসফাইড, আমি সলভেন্ট আছি। এটা হলো মজার ব্যাপার। কিন্তু আমার সবচেয়ে বড় ব্যাপার যে আমার যে ব্যক্তিত্বের যে দিকটা, এটাতে আমি স্যাটিসফাইড। আমি জোরে কথা বলতে পারি, অনেস্টলি কথা বলতে পারি, এই শক্তিটুকু আমার আছে। বিরতির পরে আসলে আমরা আসিফের কিছু বিখ্যাত গানের পিছনের গল্পের কথা শুনবো। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম সঙ্গীতশিল্পী আসিফের সাথে। আসিফের এখন শুনবো আসিফের কিছু বিখ্যাত গানের পিছনের গল্প, সেই গানগুলোর সুরকার, গীতিকার, সেই গানগুলো কিভাবে মানে এই লক্ষ প্রাণে ছুঁয়ে গেল, সেই গল্প করে আসিফের কাছে শুনবো। বিশেষ করে আসিফ, ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, এখনও মানে কত বছর হলো গানটির বয়স? প্রায় 17 বছর, প্রায় 1.5 দশকেরও বেশি সময়। এখনও কিন্তু আমরা বাসে, ট্রেনে, মানে যেখানে যাতায়াত করি, বিভিন্ন যেসব লোকাল ব্যান্ডগুলো আছে তারা যদি এখনও বিভিন্ন জায়গায় গায়, তাহলে জনপ্রিয় গানের তালিকায় এটি এখনও আছে। এই গানটির আসলে যদি পিছনের গল্পটা একটু বলেন। এটা হচ্ছে ও প্রিয় তুমি কথা রিলিজ হওয়ার পরে একটা বড় ভ্যাকুয়াম ছিল। 1 বছর আমি বিভিন্ন আমি বলবো যে এক ধরনের উদাসীনতা বা একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছিলাম, যদি আমি পরে ওভারকাম করে নিয়ে এসেছি। তো যখন আমি উপাসনায় আমার সেকেন্ড অ্যালবাম তুমি সুখী হও, তো তখন সময়টাও ক্রাইসিস ছিল, আমার কাজ করার অধিকার ছিল না, অনেকের কমেন্ট শুনতে হতো। তো এই গানগুলো আমরা আসলে একটু মিথ্যা কথা বলে টেলিফিল্মের গান বলে করে ফেলছি। রাজেশকে ডাকতাম, সুরকার রাজেশ ঘোষ এবং গীতিকার প্রদীপ সাহা, মিউজিক ডিরেক্টর টিপু, কম্পোজার হিসেবে ইফতেখার সোহেল। তখন আমরা করতাম কি,
গানগুলো তৈরি করতাম রাতের বেলা, মানে ইনফ্যাক্ট রাতের 7:30 8টার পর ঢুকতাম, সারা রাত কাজ করতাম। তখন আতিক বাবু পিয়াল হাসান ছিলেন আমার সাথে। তারপর আমরা এই গানগুলো শেষ করে কোম্পানিকে, মানে কেউ একজন তো মুরব্বী ছিল যে শাসন করতো বা মানে প্রভাব বিস্তার করার চেষ্টা করতো, তো তাকে তখনই আমি আর সাইড করে দিয়েছি। তারপরে ছিল ডিফারেন্ট, তখন আমরা গান করতাম। ওপাশানেই গানটা গাওয়া হয়েছে রাত 2টা 2টার দিকে আমার মনে হয়। আর আমরা ওই সময় কিছু ভালো গান ছিল, আগে গভীর রাতে বা কেমন আছো তুমি, বলতে পারি না সাথে, এটা অনেক অনেক হিটেড গান ওই সময়ের সৃষ্টি। তো পাশানের গল্পটার সাথে আমার ক্যারিয়ার জড়িত ছিল, কারণ ও প্রিয়ার পরে যদি সেকেন্ড অ্যালবাম, ম্যাক্সিমাম এটাই হয়, একটা অ্যালবাম হিট, পরের অ্যালবাম যদি কন্টিনিউটি না থাকে ওই শিল্পীকে খুঁজে পাওয়া যায় না, অথবা মার্কেটের ভ্যালুটা থাকে না। তারপর আস্তে আস্তে, আর তখন তো মিডিয়াও খুব কম ছিল, আর মিডিয়ায় তখন ছবি ছাপানোর একটা দুঃসাধ্য ব্যাপার ছিল, যে কোনো, এখন তো অ্যাভেলেবেল, যে কারো ছবি যে কোথাও ছাপতে পারে, কিন্তু তখন একটা ইন্টারভিউ আসিফ আকবর কে, এটা পোস্টমর্টম রিপোর্ট আসতে আসতে দেখা যাচ্ছে 1-2 বছর লাগে। তো ওপাশানে ঠিক সেই গানটাই ছিল যে গানটা আমাকে প্রতিষ্ঠিত করেছে ইন্ডাস্ট্রিতে, যে না, ওকে দিয়ে হিট সম্ভব, কারণ ওই অ্যালবামটা ব্যাপক হিট ছিল। তো তারপরে ম্যাক্সিমাম অ্যালবামে ভালো চলেছে। ওপাশানের সাথে আমার ক্যারিয়ার জড়িত ছিল, রাজেশের ক্যারিয়ার জড়িত ছিল, অনেকগুলা জীবন জড়িত ছিল। ওপাশানে হিট করাতে এই লাইফগুলো মোটামুটি একটা সেফ কাস্টোডিতে চলে গেল আর কি। আপনার তো শুরুটা হচ্ছিল ও প্রিয়া তুমি কোথায়, মানে এটিও সেই একদম মানে বিশেষ করে আজকের আসিফ বা যে আসিফকে সবাই চেনে, সঙ্গীত শিল্পী আসিফ, সেই আসিফের শুরুটা হচ্ছে ও প্রিয়া দিয়ে। তাহলে ও প্রিয়ার আসলে মানে এটা কি ছিল, মানে এই গানটা কি আপনি ভেবেছিলেন যে এই গানটা হিট হবে? না, আমি আসলে কখনোই এস্টিমেট করি না, ওভারও না আন্ডারও না। আমি শুধু গানটা গাওয়ার চেষ্টা করেছি, এবং গানটা এত হিট করবো আমি বুঝি নেই, কারণ বিটিভির বহুরূপীতে ফিরোজ মাহমুদ সাহেব আমাকে সুযোগ করে দেন, আর তখন অ্যানলিস্টমেন্ট ছিল না আমার টিভিতে, বিটিভিতে অ্যানলিস্টমেন্টে গাওয়া সম্ভব ছিল না। ফিরোজ মাহমুদ নিজে মন্ত্রণালয়ে গিয়ে আমার জন্য অনুমতি নিয়ে তারপর গানটা গাওয়ানোর 6 মাস পরেও অ্যালবাম রিলিজ হয়নি, তখন মানুষ কিন্তু গানটা জানে। তো আমি শুধু সংক্ষেপে বলি, ও প্রিয়া যদি হয় স্বাধীনতা অর্জন, আর পাশাপাশি হচ্ছে স্বাধীনতা রক্ষা করা, এ হলো মূল কাহিনী আর কি গল্পটা। ও প্রিয়ার সুরকার গীতিকারও কি রাজেশ, প্রদীপ? এটা একটু বিতর্কিত আছে, এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। এটা যার যার মনে আছে কে কে শুরু করেছে। আমি আমার কথা বলার চেষ্টা করেছিলাম, বাট উভয় পক্ষে একটু অনর অবস্থান, যে কারণে বিষয় আমি কথাবার্তা যখন গান গাই, ও প্রিয়া কোনো গানের গীতিকার শুরু করার নাম আমি বলি না। উভয় পক্ষে গন্ডগোল আছে, তো আমি আবার যখন লিখে রাখি, যেহেতু ডায়েরিতে লিখতে হয় গানটা কি এবং কথা এবং সুর, তখন আমার ব্র্যাকেটে লেখা কথা সুর বিতর্কিত। কিন্তু এত বিখ্যাত একটি গানের যদি আজকে কখনো যদি কেউ ইতিহাস খুঁজতে চায়, তখন তো মানুষ স্বাভাবিকভাবে জানতে চাইবে। আর এখন তো বিশেষ করে গীতিকার এবং সুরকারের একটা রাইটস একটা দাঁড়িয়েছে, সেই বিতর্ক রেখেই কি আসিফ এই জায়গাতে বিদায় নেবে? না, এখন গীতিকার সুর রাইটসে যদি হয়, তাহলে অ্যাকর্ডিং টু প্রজেকশন এটা ইথুন বাবুর, ওনার সাইনে। আর যদি আবেগিক ব্যাপারটা সত্যি হয়ে থাকে, বা তাদের ভাষ্য অনুযায়ী, রাজেশ প্রদীপের ভাষ্য অনুযায়ী, এবং আমার কাছে যে গাইড ট্র্যাক ছিল প্রমাণ অনুযায়ী, রাজেশ প্রদীপের সুর, 4টা গান ছিল প্রিয় তাদের, বাকিগুলো বাবুবের সুর। তো এই জন্য এখন আসলে আমরা খুব একটা মধুর টাইমে আছি। রাজেশ প্রদীপ নাড়াচাড়া করতে যাচ্ছে না, বাবু ভাইও নাড়াচাড়া করতে যাচ্ছে না, এটা এখানে থাকুক। ও প্রিয়ার নিজস্ব একটা ইতিহাস, পেছনে আমিও ছিলাম না, কেউ ছিল না, এই গানটাই ছিল। শুধু কি গানে কি না, আসিফের জীবনে ও প্রিয়া কেউ ছিল? না, আসলে প্রেম তো একটা মজা। আজকে লিখলাম ভালোবাসার মৌলিকত্বের চাইতে বৈচিত্র্য বেশি থাকে, এটাই স্বাভাবিক, এটা আমি ফিল করি। তো প্রিয়ার ব্যাপারটা হচ্ছে, আসলে যখন আমি বিয়ে করি, প্রেম করি, এত প্ল্যান কখনো করিনি। তারপরও হয়তো ফাঁকে ফাঁকে প্রেম টেম হয়ে গেছে আমার, এখনো হচ্ছে, এটা কোনো সমস্যা না। আমি রোমান্টিক লোক, ভালোবাসি। এটা কেউ যদি আমার ভালোবাসে, আমি তার না করি কেমনে, তাও আবার যদি ভালোবাসার হয়, ভালোবাসতে সমস্যা নেই, এটা আমার বউ জানে, তুমি টেনশন নিও না। এরকম প্রস্তাব কেমন থাকে, দিনে কতগুলো থাকে? না, এগুলো আগে থাকতো, এখন তো বয়স হয়ে গেছে, চুলে টাক পড়ে গেছে, বয়সের চেহারায় বয়সের আমি নিজেও অনেক বয়স্ক বাবা, আমার ছেলেরাই এখন ওই লাইনে আছে, একজন 21, একজন 18+, একজন 20+। তো সুতরাং ওই রাস্তায় হাঁটাটা যাচ্ছে না এখন আর। তারপরও আসে, অবুঝমন থাকে। তো আমরা কি ও প্রিয়ার মানে দুটো লাইন কি মানে শুনতে না, ও পাবো? প্রিয়া না গাই আমি, এটা আমার নতুন একটা গান গাচ্ছি, যেটা তরুণ মনি শুরু করেছে। এটা হচ্ছে একটা মাত্র রিলিজ হলো এই ঈদ সেশনেই। গানটার নাম সাজনা। এটার মেইন থিমটা হচ্ছে, একটা আমার মতো বয়সে একটা লোক, অনেক দিন সংসার, বাচ্চা কাচ্চা, কিন্তু সে এমন একটা মেয়ের প্রেমে পড়ে আছে, যে মেয়েটা ইয়াং এবং দুজনের মধ্যে একটা ভালোবাসা আছে,
কিন্তু ওই ছেলেটা আবার সংসারে করে যাচ্ছে। চুপি চুপি হৃদয়ে দোলা দিল যে, যারে লাগিয়ে শিহরণ, মনে মনে যারে আমি শুধু চেয়েছি, যারে লাগি দু চোখে স্বপন, কেমনে বলিব আমি তারে, সজনা সজনা তেরে বিনা জিয়া লাগে না, সজনা সজনা তেরে বিনা লাগে না জিয়া। এই গানটা করলাম আর কি লেটেস্ট। কারণ এখন আর ওপ্রিয়া পাশানের বয়স আমার আসলে নাই। ওটা একটা সময় ছিল, তখন আমার বয়স ছিল 29-30, এখন আমার বয়স 45-46। 55 বছর বয়স যদি আমি ওপ্রিয়াতে মতো স্টেজে গায়ে মানুষ হাসবে। গানের ধারাবাহিকতা রাখার জন্য আমি এমন গান বানাচ্ছি যে আমি 50 বছর বাঁচি, 55 বছর যদি বাঁচি, যদি 60 বছর বাঁচি, ওই সময় গান গাইতে পারি, ওই সময় গান তৈরি করছি এখন। সম্প্রতি বালাম এবং ইমরানের সাথে আপনার একটা গানের মানে হলো, এটার আসলে এটা কি? এটা একটা ইসলামিক গান, ভ্রমিক স্টেশন উদ্যোগ। এটা একটা ইউনিভার্সাল গান হবে, কারণ হচ্ছে এই গানটাতে আসলে রমজানের ফজিলত তো আছেই, বেসিক হচ্ছে আমরা মুমিন হতে চাই, টাইটেল এটাই, যে আমরা আসলে অনেক পাপ করি, ভুল করি, আবার আল্লাহ কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমাও করেন, সবটাই। কিন্তু আমরা সিগনেচার হয়ে গেলাম যে আসলে আমি কি করছি আমি জানি না, কিন্তু আমি মুমিন হতে চাই। এই একটা সবার ভেতরে একটা আশা থাকে, ইস আমি যদি নামাজ কলমা করতে পারতাম, আমি যদি পূজা পার্বণ করতে পারতাম, হয়তো ভগবান বা আল্লাহ যার যেমন সৃষ্টিকর্তা আছে হয়তো স্যাটিসফাই হতেন, খুশি হতেন। এই চেষ্টা কিন্তু সবার থাকে, কিন্তু সবাই হয়তো পারে না। তো যে কারণে মুমিন হতে একটা সিম্বলিক গান, যে আমি চাই কিন্তু হতে পারছি না বা চেষ্টা করবো। এটা ইসলামিক গান, প্রথমবার গেলাম আমি। দর্শক, আমরা আসিফের সাথে কথা বলছিলাম। রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এরপরে আমরা বিজ্ঞাপনের বিরতি যাব, বিরতির পর আমরা ফিরে এসে আসলে আসিফের ছোটবেলার ঈদ, এখনকার ঈদ, এইসব বিষয়ে কথা বলবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরের সাথে। এতক্ষণ ঈদ আড্ডা অনুষ্ঠানে আমরা আসিফের অনেক কিছু নিয়ে, যে কথা অনেক তার ভক্তরাই জানতেন না, সেসব বিষয়ে কথা বলেছি। এবার একটু ছোটোবেলার ঈদ কেমন কাটতো, এখনকার ঈদ কেমন কাটে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসিফের তো জন্ম হচ্ছে কুমিল্লাতে, সেই ছোটোবেলার ঈদগুলো আসলে মানে কীভাবে কাটতো, কেমন ছিল? ছোটোবেলার ঈদ ছিল আসলে খুব মেমোরেবল। আমরা 5 ভাই 2 বোন। তো দেখা যাচ্ছে যে আব্বা তো, আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি, দেখা যাচ্ছে আমাদের সব 7 ভাই বোনের ড্রেস একরকম, জামা কাপড়, সালোয়ার কামিজ সব একই কালার। আর আমরা একটু দূরত্ব ছিলাম, যেমন আমার পটকা ফোটানোর খুব নেশা, এখনও আছে। আমি চান্স পাইলে পটকা ফুটাই। তো দেখা যাচ্ছে ঈদের সময় একটা সকালে যে গোসল করার ব্যাপারটা, এটা থেকে শুরু ঈদ। আর রাতের বেলা হচ্ছে তো আছেই যে একটু কী হচ্ছে চাঁদ দেখার পরে দৌড়াদৌড়ি, ক্যাসেট কেনা, গান শোনা জোরে জোরে, বা মহল্লায় ঘোরাঘুরি করা। সকালে গোসল করতে যেতাম, তখন আমার হাতে বাজি থাকতো। আমি তখন 3 বা 4-এ পড়ি। তো আমার মনে হলো যে আমি পানির উপর একটা পটকা কেন ফুটাবো না। তা আমি সুইমিং পুলে, মানে আগে কুমিল্লে ব্যাংসাগর বলতে নাই এখন, তো ওটার নিচে ডুব দিলাম। প্রথমে আমি বাজিতে আগুন ধরলাম, আগুন ধরে তারপরে পানির নিচে ডুব দিয়ে হাতে নিয়ে রাখছি এটা। মানে এটা একটা নতুন আর কি, যে পটকা ফুটাবো একটা আমি পানির উপরে। তারপর পটকা ফুটলো ঠিকই, সাথে 3 আঙ্গুল উড়ে গেল, এখানে কেটে গেছে। তো এই ধরনের নিষ্ঠুর ফাইজলামি করা হয়েছে। ঈদ, ছোটোবেলার ঈদ সবসময় মেমোরেবল। ছোটোবেলার ঈদের সাথে কোনো ঈদ কখনোই মিলবে না, অসম্ভব না। তো সেক্ষেত্রে আসলে বলতে পারি যে আমাদের ঈদের দিন শেষ। কুমিল্লা থাকলে হয়তো আত্মীয়স্বজন থাকে, ঢাকায় থাকলে আত্মীয়স্বজন আছে, বা হাই হ্যালো করার জন্য যাই। তবে আমরা যেই পেশায় থাকি, আমাদের শেষ পর্যন্ত কাজ করতে হয়। ইভেন তো বিনোদন পেশাও যারা, এই সাংবাদিকতা পেশাও যারা আছে, তারা আসলে কোনো টাইম নেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে ঈদের 2 দিনে একটা প্রোগ্রাম হুট করে বাইরে আউট করতে হবে, আমি প্ল্যান করলাম কুমিল্লা যাবো, ক্যান্সেল। তো এরকম আসলে ঈদটা চলে গেছে পেশার ভিতরে, পেশাদারিত্বের ভিতরে চলে গেছে। আমরা বাচ্চারা ঈদ করে, ওটা দেখে মজা পাই। ছোটোবেলার ঈদগুলো আসলে কীভাবে মিস করেন? না, এটা ব্যাপকভাবে মিস করি, কারণ আমার তো মানুষ পটে ভাসে যে আমি ছোটোবেলায় কী করতাম। বন্ধুবান্ধব, তো পাড়া প্রতিবেশী, খাওয়া দাওয়া, একটা রিক্সা ভাড়া করতাম, সাইকেল ভাড়া করতাম, নৌকা ভাড়া করতাম, তারপরে ইভেন তো রিক্সাও চালাতাম, রিক্সা ভাড়া করে। একটা রিক্সার মধ্যে 7-8 জন বাচ্চা শোক, অনেকগুলা বন্ধুবান্ধব শোক, এগুলা। তারপর ফল চুরি করা। ঈদটা ছিল একটা, মানে এটাই মানে জীবনের শেষ ঈদ, এটাই ছিল ছোটোবেলার ঈদ আর কি বেসিক্যালি।
একটু যদি জিজ্ঞেস করি, ছোট প্রশ্ন ছোট উত্তর, সেটি হচ্ছে এরকম যে আসিফ যদি সঙ্গীত শিল্পী না হতো তাহলে কি হতো? মাফিয়া। তাহলে তো প্রশ্ন বড়ই করতেই হচ্ছে। মাফিয়া বলতে তো আমার আমরা যে বুঝি। কোনো প্রবেশের দরকার। আমি ছোটবেলা থেকে খুব দস্যু বনহুর, মাসুদ রানা, তারপর কুয়াশা এগুলো পড়তাম। পড়ার পর আমার লাইফে একটা থ্রিলিং ভাব সবসময় থাকতো, এখনো আছে। তো আমি চিন্তা করলাম ক্লাস 7-8 যখন অ্যালজেব্রা হয়ে গেল অঙ্কের মধ্যে, H2 চালু, ইংরেজি চালু হয়ে গেল অঙ্কের মধ্যে, বিজ্ঞানে। আমি ভাবলাম যে আমাকে দিয়ে আর পড়াশোনা হবে না, কারণ আমি ম্যাথমেটিক্সে খুবই পুয়ার। তখন আমি কুমিল্লা রামঘাটলা থেকে কোটবাড়ি বেবি ট্যাক্সি যেত, 5 টাকা ভাড়া পার হেড। তো আমি বেবি ট্যাক্সি চালানো শিখছি, যে কিছু না হলে ড্রাইভিং করে খেতে পারবো। এগুলো ছিল এক ধরনের চিন্তা ভাবনা। হয়তো আমার বাসায় পড়াশোনা ছাড়া কোনো উপায় ছিল না, সার্টিফিকেট মাস্ট। কিন্তু আমি ফেল করতে করতে শেষ পাশ করলাম ম্যাট্রিক পরীক্ষা। ফেল মানে কি, পড়াশোনার সময় পেতাম না আমি। তো আবার স্টুডেন্ট ভালো ছিলাম, পড়লেই হয়তো, কিন্তু পড়তে যেতাম না। সে ঘুরতে 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 একটা পর্যায়ে যে অস্ত্রবাদে জড়াই গেলাম। আমাদের ক্লাব ভিত্তিক সংগঠন কুমিল্লায়, আমরা ছিলাম তরুণ ইউনিটি ক্লাব। দেখা যাচ্ছে তখন দাও, চাপা দিয়েছি আমি, পাইপ গান, এগুলো নিয়ে দৌড়াদৌড়ি, ভাড়া দেওয়া, নিজে মারপিট করা। আস্তে 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 আমি অন্ধকারের দিকে চলে যাচ্ছিলাম। তারপর আমি ক্রিকেট যখন শুরু করলাম, তখন আমার লাইফটা ঘুরে গেল। যদি আমি ক্রিকেটে না ঢুকতাম, তাহলে আমার হয়তো আজকে এখানেও দূরের কথা, কারোর সাথে পরিচিত না, আমার লাইফ থাকতো অন্য জায়গায়। এই জন্য বললাম, আমি একটা অন্ধকার জায়গা থেকে কিন্তু সামনের দিকে আসছি, যেখানে মাস্তানি, গুন্ডামি বা এই ধরনের বর্ডার থেকে 18 কিলোমিটার বর্ডার থাকলে আর কোনো শহরের মানুষ কিছু করতে হয় না। 3-4টা বাস স্ট্যান্ড আছে, রেল স্টেশন আছে, চাঁদাবাজের জায়গা আছে। তো সব কিছু মিলে ক্রিকেট আমার জীবনে একটা অ্যাবাউট টার্ন ছিল বেসিক্যালি। কি খেতে ভালোবাসেন? আমি নর্মাল ফুড, একদম ভাত, চা যা হয়। বিশেষ করে কিছু সিজনাল খাবার আছে, যেমন কাঁঠালের বিচি দিয়ে শুটকি, মানে যেগুলো মাঝে মাঝে, যেমন জাম আমি খুঁজে পাই না, জাম খেতে পছন্দ করি। ফ্রুটস খাই প্রচুর আমি। নর্মাল খাবার আমার কোনো আসলে ডিমান্ড নাই। মাংস খুব পছন্দ, গরুর মাংস খুব পছন্দ, কিন্তু আমি প্রেশারের কারণে এটা বন্ধ। বন্ধ না, ঠিক লুকায় লুকায় খাওয়া হয় আর কি। কি পোশাক পরতে পছন্দ? আমি তো রিল্যাক্স থাকতে চাই, পাজামা পাঞ্জাবি ভালো লাগে, আগে জিন্স টি শার্টও ভালো লাগে। নিজে সঙ্গীত শিল্পী, কার গান পছন্দ? আমার পছন্দ সৈয়দ আব্দুল হাদী ভাই, জেমস ভাই বাংলাদেশে, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। ফিমেল আর্টিস্টদের মধ্যে আছেন আমাদের শাহরাজ রহমতুল্লাহ, সামিনা আব্বা, সামিনা চৌধুরী, এই আরও আছেন, কনক আপা আছেন ফেভারিট শিল্পীর তালিকা। আবার আমাদের কলিগদের মধ্যে অনেক, ডলি আমার খুব প্রিয় আর্টিস্ট, কলিগদের মধ্যে আর কি। ন্যান্সির গলা আমার খুব ভালো লাগে, সে ইজ এ গুড সিঙ্গার, ভালো টোন তার। আর এমনি দেশের বাইরে? দেশের বাইরে আসলে আমি খুব একটা ইংরেজি গান শুনি না। আমি ওই লাইভ কনসার্ট দেখি, যেমন বন জন জবি আমার প্রিয় আর্টিস্ট। আমি ওনাকে ফলো করি স্টেজে, উনি কীভাবে শো করেন বা স্টেজ ওনার অ্যাপিয়ারেন্স কী হয়। বন জবি আমার খুব পছন্দের একজন পারফর্মার। তো মানে আমার স্টেজ যারা দেখে, তারা যদি বন জবির কনসার্ট দেয়, তাহলে বুঝবে একটা ছায়া এখানে কাজ করছে এখানে। তো ইটস মাই লাইফ, এই গানটা আমার খুব কিশোর বয়স থেকে আমার খুব ইন্সপায়ারেশন দিত, এখনও দেয়। এখন আমি গানটা শুনি অফিসে, জোরে জোরেই শুনি এবং পারফরমেন্সগুলো দেখি। আর এমনিতে আমার বেসিক বাস হচ্ছে কিশোর কুমার। পাঠ্যপুস্তক তো পড়তেন না, কিন্তু এমনি বই পড়ার কি মানে অভ্যাস আছে? হ্যাঁ, আমি তো আমার বই শুধু পড়া না, আমি কখনো বই কারো থেকে লোন নিয়ে পড়ি না, আমি বই কিনে পড়ি। আমার বাসায় 3টা লাইব্রেরি আছে, এখানে 3টা, কুমিল্লা 2টা লাইব্রেরি। বিশেষ কারো বই কি মানে আছে? হ্যাঁ, আমার সমরেশ মজুমদার আর বুদ্ধদেব গুহের বই খুব ভালো লাগে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এই 3জন পড়ে। আর একজন আছে আবুল বাসার, উনি খুব কম লিখেন, কম লিখেছেন। আর বাংলাদেশে আমাদের সাহিত্যের সবচেয়ে ট্রিটমেন্ট, আমি তো এমনি তো নজরুলের ক্যাডার ফ্যান। নজরুলের কথা বলে এখানে লাভ নেই, কারণ ওনারা এত একটা উচ্চতা চলে যায়, তার ফ্যান হওয়া কি না হওয়া একই কথা। সৈয়দ মুস্তফা আলীর অনেক কিছু শুনলাম, ক্রিকেট শুনলাম, প্রেম, বিয়ে, গান, সমস্ত কিছু নিয়ে, মানে বর্তমান ইন্ডাস্ট্রির অবস্থা নিয়ে, সমস্ত কিছু নিয়ে এমন কিছু আছে যেটি আসিফ তার ভক্তদের উদ্দেশ্যে বলতে চান, যেটি অজানা রয়েছে? না, যেহেতু না, অজানার কিছু নাই। আমি আসলে সবসময় দেশকে নিয়ে ভাবি, তারুণ্যকে নিয়ে ভাবি। আমি এই ইদানিং আমার কাছে এটা খুব খারাপ লাগে যে বাংলাদেশের মানুষ খুব অসহিষ্ণু হয়ে যাচ্ছে, মানে ধৈর্যহীন হয়ে যাচ্ছে। যেমন নর্মাল ক্রিকেট খেলা নিয়ে যেটা হয়, ক্রিকেট খেলা হচ্ছে একটা ভদ্রলোকের খেলা, এবং এই সমস্ত খেলাধুলার টুর্নামেন্টগুলো কেন হয়? এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ অবস্থা, ওই শান্তি আনার জন্য খেলা হয়। এখন দেখা যাচ্ছে খেলার জন্য যুদ্ধ শুরু হতে পারে, অর্থাৎ মোটিভটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আমার যেটা মেসেজটা দেওয়া দরকার, আমি এখানে দিতে চাই পরিষ্কার করে, যে আমরা যারা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট ভক্ত, এটা কিন্তু নতুন। বাংলাদেশ কিন্তু একসময় ফুটবলের জোয়ার ছিল, ওই ফুটবলের দর্শকগুলো কিন্তু এখন ক্রিকেটের দর্শক হয়ে গেছে। আমরা যখন ক্রিকেট ফ্যান ছিলাম,
তখন মাঠে আমাদের পরিবারের লোকজন খেলা দেখতে যেত না, আর এখন তো আর জায়গায় টিকিটই পাওয়া যায় না। তো এটা একটা হুজুগ আছে বাংলাদেশে। এই হুজুগটা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ফ্রড, কিছু কি বলে পোর্টাল, অনলাইন পোর্টালের কারণে বিরাট কোহলি বা ইমরান খান বা আমাদের মুশফিক বা আমাদের প্লেয়ারদের নিয়ে অনেক ট্রল হয়, তামিম ইকবালকে নিয়ে হয়েছে। তো আমরা আসলে আমাদের ক্ষমতা নাই আমাদের রাহুল দ্রাবিড় হওয়ার বা আমাদের ইমরান খান হওয়ার ক্ষমতা নাই, আমাদের মাহমুদুল রিয়াদ হওয়ার ক্ষমতা নাই, কিন্তু কথা বলার সময় যেটা বলি নিজের আন্দাজ না বুঝে বলি। এই জন্য আমি ক্রিকেট নিয়ে আসলে এখন খুব একটা মাতামাতি করি না, কারণ আমার মনে হয় ক্রিকেটে অশিক্ষিত লোক এবং মূর্খ লোকের সংখ্যা এত বেশি, যারা আমাদের খেলাধুলা না শুধু আমাদের রাজনীতি সামাজিকতার ক্ষতিকারক। এটা সবার মাথায় ম্যাচটা ঢুকে যাওয়া মূল কাজ। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আসিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তবে যাওয়ার আগে আমি দর্শক বিদায় নেব। তবে অবশ্যই আপনাদের চাহিদা মতো আমার নিজেরও চাহিদা রয়েছে, আসিফের গান শুনতে শুনতে চলে যাব আমরা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, সবাইকে ঈদ মোবারক আমার পরিবারের পক্ষ থেকে, আমাদের সঙ্গীতাঙ্গনের পক্ষ থেকে। আমরা দুজন এতক্ষণ খুব ফর্মালি বক্তব্য দিচ্ছিলাম, আপনি, আসিফ, তুমি, অমুক। দীপাদাত আমার দীর্ঘদিনের বন্ধু, আমাদের বন্ধুত্ব প্রায় 20 বছর। আমরা তুই তো গাড়ি করি, কিন্তু আপনাদের সামনে ক্যামেরা আসতে ওই জন্য ভদ্র ছিলাম। যাই হোক, আমরা দুজন খুব ভালো বন্ধু, এটা এতক্ষণে বললাম। তো এখন এটা তুই করে বলতে হবে তাকে। আমি এখন যে গানটা গাইতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন শহীদ মোহাম্মদ জঙ্গি, উনি অনেক ফেমাস লিরিসিস্ট বাংলাদেশের, বিখ্যাত বিখ্যাত গান তারা যেন আজ যে শিশু, তৃতীয় বিশ্ব, অনেক হিট গান ওনার, যতীন স্যারের ক্লাসে, অসংখ্য, আয়েব বচ্চুর একদিন ঘুমাগে শহরে। তো উনি আমার দুলাভাই শহীদ মোহাম্মদ জঙ্গি, উনি একটা গান লিখেছেন আমার জন্য। গানটা শুরু করেছেন তরুণ মুন্সী। গানটা সেরকম, এটা মধ্যবয়সী গান। উপর দিক থেকে ষাটের দ্বিতীয় বোতাম খোলা রয়ে যায়, ভুলে জন্মদিনে ফুল গুজে দেয়া হয় না, তোমার এলি পড়া চুলে অকারণে গুন গুন খেয়ালি কথার ধুন, কতবার ভালো লাগে উপর দিক থেকে ষাটের দ্বিতীয় বোতাম।